বিএনপির মন্ত্রিসভায় ইউনূস সরকারের উপদেষ্টা বা মন্ত্রী যাই বলেন, উপদেষ্টাই মন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এটার রহস্য স্পষ্ট হয়ে গেছে। নাহিদ ইসলাম বলেছেন, মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদান ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ। এর মানে বিএনপি কিংস পার্টি এবং ইউনূস মেটিকুলাস ডিজাইন করে লন্ডন সমঝোতার মধ্য দিয়ে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছে। আর নির্বাচন যা দেখেন, এগুলো ছিল লোক দেখানো, সাজানো। এই প্রমাণ পাওয়া গেছে। তো বিএনপি শুরুতেই এটা বিএনপির জন্য একটা ধাক্কা, এবং এই ধাক্কা সামাল দেওয়া বিএনপির জন্য কঠিন হবে, অনেকটা অসম্ভব হতে পারে। এই খলিলুর রহমানকে নিয়েই বিএনপি শেষ পর্যন্ত বেকায়দায় পড়বে। এবং এখান থেকে স্পষ্ট যে বিএনপি বা তারেক রহমান স্বাধীন নয়। মন্ত্রিসভা গঠনে যদি তারেক রহমান কিংবা বিএনপি স্বাধীন হতেন, তাহলে খলিলুর রহমানকে মন্ত্রী বানাতেন না। কারণ সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে, ইউনূস আপনার কি আক্কেল নাই? আপনি কি বেআক্কেল? একজন বিদেশি নাগরিককে আপনি মন্ত্রী বানিয়েছেন। এবং বিএনপির মধ্যে প্রচন্ড ক্ষোভ। তারেক রহমান জানেন না? জানেন। তারপরও কেন? কারণ তারেক রহমান স্বাধীন না। এটা কারো অ্যাসাইনমেন্টের ভিত্তিতে খলিলুর রহমানকে মন্ত্রী বানাতে হয়েছে। আর তার মধ্যে দিয়ে এটা স্পষ্ট, ওই যে তারেক রহমান দেশে আসবেন, কবে আসবেন, ইউনূসের সাথে সাক্ষাৎ, কি ডিল হয়েছে তখন, আরো নানান বিষয়, এগুলো সব খলিলুর রহমান নিজে ম্যানেজ করেছেন। এবং হিসাব কিন্তু তখন থেকেই দেখেন, লন্ডন বৈঠকের 3 দিন আগে বিএনপি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছে। এবং লন্ডন বৈঠকের পর থেকে খলিলুর রহমানের বিরুদ্ধে একটা টু শব্দ করেনি। তারপরে কিন্তু ওই 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে সোচ্চার ছিল। কিন্তু খলিলুর রহমান বিএনপির সুপাত্রে পরিণত হয়েছে। তো এই খলিলুর রহমানকে কেন্দ্র করে বিএনপি যে বেকায়দা পড়বে, তার একটা সহজ হিসাব মিলাই। ওয়াকারুজ্জামানের আর্মি প্রধান ওয়াকারুজ্জামানের মেয়াদ আছে এখনো অনেক দিন, 2027 সালের শেষ পর্যন্ত প্রায়। তো সেখানে আবার এমনিতেই নানান পারসেপশন আছে যে এই শাহাবুদ্দিন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যাকে শপথ পড়ান, তিনি আবার বেশি দিন থাকতে পারেন না। এটা একটা অপায়ের মতো একটা অবস্থা। তো সেখানে সেনা প্রধানের সাথে খলিলুর রহমানের কি ঘটেছিল আপনি জানেন? একটু বলি। এই খলিলুর রহমানকে সেনাবাহিনীতে বা ক্যান্টনমেন্টে কিন্তু অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল। এটা জানেন না আপনারা? খলিলুর রহমান ক্যান্টনমেন্টে ঢুকতে পারতো না, যে একে ঢুকতে দেওয়া হবে না। কারণ ওয়াকারুজ্জামানকে সরিয়ে লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে সেনাপ্রধান বানাতে চেয়েছিলেন, এবং ওয়াকারুজ্জামানকে সরানোর নানান চেষ্টা করেছিলেন এই খলিলুর রহমান। এমনকি প্রকাশ্য দ্বন্দ্ব আমরা দেখেছি। এটা হচ্ছে গোপন কথা যে স্পষ্ট বলা হয়েছে খলিলুর রহমান ক্যান্টনমেন্টে ঢুকতে পারবে না। এটা সেনাবাহিনীর পক্ষ থেকে রেড সিগন্যাল ছিল। এটা গোপন কথা, এই আপনার জানলেন, এর আগে জানতেন না। কিন্তু ওপেন কথা বলি, সেনাপ্রধান স্পষ্টভাবে ঘোষণা দিয়ে বলেছিলেন, ক্লিয়ার ঘোষণা দিয়ে বলেছিলেন সেনাপ্রধান, যে কোনো ব্লাডি করিডর, মানবিক করিডর, এটা হতে দেব না। আর এই মানবিক করিডরের অনেক চেষ্টা, অনেক কিছুই কিন্তু করেছিল এই খলিলুর রহমান। মানবিক করিডোর নিয়েও সেনাবাহিনী এবং খলিলুর রহমান মুখোমুখি অবস্থানে ছিল। তা এখন অনিবার্যভাবে এই খলিলুর রহমানকে মন্ত্রিপরিষদে নেয় সেনাবাহিনীর সাথে একটা তীব্র উত্তেজনা বিরাজ করবে। আর বলা হয়ে থাকে যে তারেক রহমানের সাথে সেনাবাহিনীর সম্পর্ক ভালো না, কিংবা তারেক রহমান একটা ক্ষোভ অলওয়েজ আছে। কারণ 111 সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্যাতিত হয়েছিলেন কিন্তু সেনাবাহিনীর হাতেই। এই ক্ষোভ তার আজীবন থাকবে বলা হয়ে থাকে। এখন সেনাবাহিনীকে সাইজ করার জন্য খলিলকে রেখেছে কি রাখে নাই, নানান প্রশ্ন কিন্তু আসছে। তো এতে পরিস্থিতি একটা বেকায়দার পরিস্থিতিতে রূপ নিতে পারে। দর্শক, এখানে মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগদান ইঞ্জিনিয়ারিং এর প্রমাণ, এটা বলছে নাহিদ ইসলাম। নতুন সরকারের মন্ত্রিসভায় খলিলুর রহমানের যোগ দেওয়ার মধ্য দিয়ে সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে, সেটি জাতির সামনে উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তাহলে এই বিএনপি কিংস পার্টি ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু বৈধতা সংকট। এই খোটা বিএনপিকে খেতে হবে। এবং ফেয়ার ইলেকশন ছাড়া, জনগণের প্রকৃত ম্যান্ডেট ছাড়া উল্টো গতিতে ক্ষমতায় আসলে ভালোভাবে দেশ চালাতে পারে না। কারণ যারা ক্ষমতা এনে দিয়েছে, কথায় কথায়
তাদের কথা শুনতে হয়, আপনি স্বাধীন না, কারণ আপনি তো স্বাভাবিকভাবে আসেন, আপনি স্বাভাবিকভাবে আসলে জনগণই আপনার শক্তি, কিন্তু আপনার সেই নৈতিকতা নেই, থাকে না। যেমন এখন খলিলুর রহমানকে বাদ দিবেন, বিএনপির ভিতর থেকে দাবি উঠেছে যে ডক্টর খলিলুর রহমানকে বাদ দেওয়া হোক, কারণ এটা খুব খারাপ দেখায়, মিডিয়া বিএনপির দখলে বলে এটা নিয়ে তোলপাড় সৃষ্টি হচ্ছে না। আর জামাত এনসিপি ভুলের কারণে, দুর্বল চিত্ত রাজনীতির কারণে তারা এটা নিয়ে কোনো কিছুই করতে পারছে না, তারা জাস্ট মন খারাপ করেছে। ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম মন খারাপ করে বসে আছে, কিন্তু এটা নিয়ে তোলপাড়, এখানে যদি আওয়ামী লীগ থাকতো জামাত এনসিপির যায়, তখন বাংলাদেশে অঘটন ঘটিয়ে দিত এটা নিয়ে। বিএনপি নিজেরাই চায় না খলিলুর রহমানকে, বিবিসি বাংলা রিপোর্ট হয়েছে এটা নিয়ে, তারপরে খলিলকে বাদ দেওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? আরে ভাই, খলিল বলবে যে তোমরা চালাকি করো, আমাকে বাদ দিবা, তোমরা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তোমাদেরকে এই ব্যবস্থা কে করেছে? তোমরা কি জিতেছো? জিতিয়েছে কে? আমি জিতিয়েছি। কিভাবে মেকানিজম করেছি দেখো না, ডিপ স্টেট কিভাবে ম্যানেজ করেছি, এবং সেই ঠাকুরগাঁও জেলা আমিরের কাণ্ড ঘটিয়ে জামাত কিভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছি। হঠাৎ জামাত জিতে যাচ্ছিল, ভোটের ফলাফল থামিয়ে দিয়ে গভীর রাতে কিভাবে ইঞ্জিনিয়ারিং করেছি, তারেক রহমান দেশে আসতে পারবেন না, আসেন না, কিভাবে আমি সব ম্যানেজ করেছি, কিভাবে আমি ইউনুস তারেক মিটিং এর ব্যবস্থা করেছি। ইউনুসের কোনো কাজ নাই লন্ডনে, আমি তাকে নিয়ে গেছি তারেক রহমানের সাথে মিটিং করাতে, ক্ষমতা এনে দিয়েছি আমি খলিল, আর তুমি কোন কিসের এমপি, কিসের মন্ত্রী, তুমি এসো আমাকে বাদ দেওয়ার কথা বলতে। বুঝতে পারছেন যে একটা সরকার যদি সঠিকভাবে ক্ষমতা আসতে না পারে, তাহলে তার ভিত্তি কতটা দুর্বল থাকে। তা এই কারণে বিএনপি দুর্বল, এটা হচ্ছে রিয়েলিটি। তা এটাই নাহিদ ইসলাম বলেছেন। এখন জামাত দুর্বল, অনেকটা মনোবল হারিয়েছে, বা ভুল রাজনীতির কারণে, অযোগ্যতার কারণে, কিন্তু ধীরে ধীরে জামাত আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, তখন বিএনপিকে এটা নিয়ে ব্যাক পেতে হবে ডেফিনেটলি। আর জামাত দুর্বলতা দেখালো, এনসিপি পারফেক্ট বিরোধী দলীয় রাজনীতি করতে পারবে, এটা আমার বিশ্বাস। জামাত দুর্বল হলে এনসিপি সামনের সারিতে চলে আসবে। শূন্যস্থান কখনো ফাঁকা থাকে না, ওটা পূরণ হয়ে যায়। এমনকি এনসিপি এটা পারবে, জামাত পারুক আর না পারুক। জামাত তো অতি সরল, পদে পদে তাদেরকে বোকা বানানো হয়েছে। এনসিপি প্রয়োজনে, এটা আমার ধারণা, এটা হওয়া উচিত না, কিন্তু এটা হতে পারে, এনসিপি প্রয়োজনে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে বিএনপিকে সাইজ করতে চাইবে। আর যদি এনসিপি জামাতের এই দুর্বলতা কাজে লাগে, তারাই বিরোধী দল হিসাবে সামনে আসতে পারে, মাঠের বিরোধী দল, তাহলে আওয়ামী লীগের সাথে তাদের পক্ষে হাত মেলানোর কোনো ব্যাপার না। রাজনীতি এরকম প্রয়োজন, যে আওয়ামী লীগের মাধ্যমে নির্যাতিত হয়ে খালেদা জিয়ার কি অপমান, তারেক রহমানের কি অবস্থা, দেশে আসতে পারেন না, সেই আওয়ামী লীগের ভোট নিয়েই ক্ষমতা এসেছে বিএনপি। রাজনীতি এমনই, বন্ধু শত্রু বলতে কিছু নেই, যখন যাকে প্রয়োজন তখন তাকে কাজে লাগাতে হবে। জামাত বিএনপি কি গলায় গলায় খাতিল, একসাথে ফাঁসির দড়িতে ঝুলে, আর এখন একজন আরেকজনের শত্রু। জেলে বসে একসাথে দুই ভাইয়ের মতো খাইতো, এখন একজন আরেকজনের শত্রু, একদল আরেকদলকে পিটায়। তো দর্শক, সব মিলিয়ে অবস্থা ভালো না। জামাত এনসিপির জন্য বিরাট সুখবর দিলেন পিনাকি ভট্টাচার্য। জামাত শিবিরের বাইরে আপনারা প্রস্তুতি নিন, আপনাদের সামনে অপার সম্ভাবনা, আপনারাই আগামীর ভবিষ্যৎ, আপনারাই ক্ষমতায় আসবেন এবং সেটা টেকসই হবে। বিএনপি যেভাবে জুলাইয়ের সাথে গাদ্দারি শুরু করেছে, 2 নম্বরই শুরু করেছে, প্রতারণা শুরু করেছে, ক্ষমতায় আসার সাথে সাথে শপথ নেওয়ার আগেই ঝামেলা বাজিয়ে দিয়েছে, তাতে বিএনপির অবস্থা ভালো মনে হচ্ছে না। জনগণের আস্থার প্রতীক জামাত এনসিপি থাকবে, এবং দেশকে তাদেরকেই এগিয়ে নিতে হবে, তাদেরকেই নেতৃত্ব দিতে হবে। দর্শক, পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে পিনাকি ভট্টাচার্যের অবদান কি। দেখেন, জামাত ইসলামী 12% ভোট থেকে আজকে 40% এসেছে, যেখানে অতীতে 31% ভোট নিয়ে সরকার গঠন করার নজির আছে এই বাংলাদেশে 91 সালে। জামাত যে পরিমাণ ভোট এবার পেয়েছে, এর চাইতে কম সংখ্যক ভোট নিয়ে একাধিকবার সরকার গঠিত হয়েছে। তো সেখানে জামাত সরকার গঠন করার মতো ভোট অলরেডি অর্জন করেছে, এবং এক লাফে এত দূরে এসেছে। এক লাফে একদম পিকে ওঠা এটা ভালো না, ঝড়ের গতিতে যা আসে ঝড়ের গতিতে শেষ হয়ে যায়। এই জন্য জামাত যেভাবে ধারাবাহিকভাবে এগোচ্ছে, এটা ঠিক আছে। এখন এই যে অবস্থাটা জামাতের, এই যে একটা উত্থান, যেটাকে প্রথম আলো বা সুশীলরা অনেকে বলছে যে জামাতের ঢাকা দখল, 2 দিন পর বলবে বাংলাদেশ দখল। হ্যাঁ, একক দল হিসেবে বিএনপির চাইতে জামাত বড়, আওয়ামী লীগের ভোট পেয়ে বিএনপি ফার্স্ট হয়েছে। সেই জায়গায় জামাতের যে অর্জন, এর পেছনে কিন্তু পিনাকি ভট্টাচার্যদের অবদান আছে। কিছু অতি সুশীল এদেরকে নাক সিটকায়, কিন্তু না, পিনাকি ইলিয়াস জামাতের ন্যারেটিভ নির্মাণে,
এবং বিএনপিকে রিমোরালাইজ করার ক্ষেত্রে তাদের অবদান অসামান্য। তো এখানে আবার জামাতের অনেকে বলেন যে পিনাকি ডুবিয়েছে। আরে একটা মজার সহজ বিষয় বোঝেন যে পিনাকি ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর? জামাতেরও দুই একজন চিনি তারা ক্ষতিকর হিসেবে বলেন না, যারা ক্ষতিকর হিসেবে বলেন তারা ক্ষতিকর জামাতের জন্য, কিন্তু পিনাকি ইলিয়াস জামাতের জন্য ব্লেজিং। ভাই পিনাকি ইলিয়াস না, আজকে একটা কথা বলি এখানে এই প্রসঙ্গক্রমে, জামাত কি করতে পেরেছে আমরা জানি। এই যে হাইপ তৈরি করা জামাত ক্ষমতায় আসবে, জামাতের সাধারণ জনগণকে কনভিন্স করা যে জামাতকে ভোট দেওয়া উচিত, জামাত কি, জামাত ইজ নট থ্রেট, জামাত শুধু ধর্মীয় গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, জামাত রাজনৈতিকভাবে সবার জন্য সুইটেবল, ইনক্লুসিভ। এই জিনিসগুলো সাধারণ জনগণ কারা বুঝিয়েছে? জামাতের এই উত্থানের পেছনে আল্লাহর রহমত তো সবার উপরে, এবং জামাতের যারা কাজ করে তারা তো আছেই, তারা না থাকলে তো আর কিছুই না। কিন্তু আপনি যদি কন্ট্রিবিউশন হিসাব করেন, অ্যাক্টিভিস্ট, এই যে আমার কথা যদি বলি, আমি, ইলিয়াস, পিনাকি, এদের অবদান অসামান্য। বিএনপির বিরুদ্ধে ন্যারেটিভ নির্মাণ, জামাতের পক্ষে ন্যারেটিভ নির্মাণ, এটা কারা করেছে? জামাতের নেতারা কেউ ন্যারেটিভ বুঝে না, এটা পিনাকিরা করেছে, আমরা করেছি। অতএব জামাতের এই আজকে উত্থানের পেছনে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, এদের অসামান্য অবদান আছে। পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ারদের মারাত্মক তাসির জনগণের উপর। এখন পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার এরা যে জামাতের জন্য ব্লেজিং, উপকারী, সেটা বুঝবেন কিভাবে? আপনি তো চাইলেও সবকিছু বুঝতে পারবেন না। সহজ একটা মানদণ্ড বলে দিই। দেখেন, পিনাকিকে গালি দেয় বিএনপি, বিএনপি নির্বাচনে জেতার পর তারা স্লোগান দেয় যে পিনাকি তুই দেখে যা, সংসদে তোর বাপেরা। এর মানে পিনাকির প্রতি ক্ষোভ বিএনপির, ইলিয়াসের প্রতি ক্ষোভ বিএনপির। পিনাকির বিরুদ্ধে জুতো মিছিল করে, ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে কারা? বিএনপি। অতএব বুঝতে হবে যে পিনাকি, ইলিয়াসকে বিএনপি ভয় পায়। আর বিএনপি যাদেরকে এত খারাপ হিসেবে দেখে, এবং বিএনপিরই কিছু লোক বলে এই যে পিনাকি ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো না ফার্স্ট হতে পারে না। আরে ভাই, জামাতের যতটুকু উত্থান হয়েছে এখানেই তো পিনাকির অবদান আছে। আর এই যে পিনাকি ইলিয়াসকে পীর মেনেছো, এখন দেখো, এটা বলে তো বিএনপির লোকেরা। এর মানে বিএনপিরা তো অ্যালার্জি। যদি পিনাকি ইলিয়াসের কারণে জামাতের ক্ষতি হয়ে থাকে, এতে তো বিএনপি খুশি হবে, চুপ থাকবে, যে না ওরকম আরো ইলিয়াস পিনাকি আসুক আর জামাত বাস খাক। কিন্তু না, বিএনপিটা বলছে যে না না না, পিনাকি ইলিয়াস একে বাদ দেন, তাহলে জামাত ভালো করবে। ওরে বাবারে, জামাতের ভালো চাই বিএনপি? তো দর্শক, বিএনপির যে অ্যাপ্রোচ, যে অ্যাটিটিউড পিনাকি এবং ইলিয়াসকে নিয়ে, এটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে পিনাকি ইলিয়াস জামাতের জন্য উপকারী না ক্ষতিকর। ডেফিনেটলি উপকারী। যে দর্শক, এই পিনাকি ভট্টাচার্য বলেছেন, খালি হতাশ হইেন না, 5 বছর দাঁতে দাঁত কামড়ে কাজ করেন। কিভাবে কাজ করতে হবে আমি পাবলিকলি বলবো। সামনের বার আমরা ক্ষমতায় যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটাই সত্য কথা। এটা তো আমি নির্বাচনের রেজাল্টের পরেই বলেছি, সামনের বার জামাত ক্ষমতায় যাবে। বাংলাদেশের রাজনীতির সিলসিলাই এটা, যে বিরোধী দল পরের বার ক্ষমতায় যায়, আর বিরোধী দল পরের বার ক্ষমতায় যাবে, এবং জামাত খুব সহজে যাবে। এটা ইকুয়েশন দিয়ে প্রমাণ করা খুব সহজ। দেখেন, ভোটের পরের দিনেই তো অলরেডি শুরু হয়ে গেছে জামাত জোয়ার। বিএনপির প্রতি ক্ষোভ মানুষের, বিশেষ করে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিএনপির যে ভূমিকা, এটা দেখেই তো অলরেডি মানুষ জামাতকে ফিল করছে যে এই জামাতকে ভোট দিলে ভালো হতো। বিএনপি সন্ত্রাস মানুষ সহ্য করতে পারছে না, অনেকে ভোট দিয়ে অনুতপ্ত, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে যে বিএনপি জামাতের ভোট তো প্রায় সমান। এখানে বিএনপি জিতেছে আওয়ামী লীগের ভোটে, আর বিএনপির ভোট আগে যা ছিল ওইটাই এক জায়গায় থমকে আছে। অতীতে বিএনপির ভোট যা ছিল, এখনো বিএনপির ভোট তা। বিএনপির অরিজিনাল ভোট বাড়েনি। এবার যে ভোট পেয়েছে দেখেন, ওটা আওয়ামী লীগ ভোট সহ অনেক, এবং সুইং ভোটারদের একটা অংশ পেয়েছে বিএনপি মেকানিজম করে। বিশেষ করে ঠাকুরগাঁও জেলা আমিরের ওই কাণ্ড, নানান কারণে জামাতকে একটু ব্যাক সাইডে ফেলে দিতে পেরেছে। কিন্তু বিএনপির ফিক্সড ভোট ব্যাংক যেটা, ওইটা যা ছিল ওইটাই, বাড়ে নাই, বরং কমে। আর জামাতের 12% থেকে আজকে প্রায় 40%। দেখেন এবার জামাত কত অগ্রগতি হয়েছে। অতএব এই হিসাবে জামাত অনিবার্যভাবে পরের বার ক্ষমতা আসবে, এটি পিনাকি বোঝাতে চেয়েছেন।
তো দর্শক, সামনের বার জামাত ক্ষমতা যাবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন লেখক, অ্যাক্টিভিস্ট, রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। এবং এই পিনাকির এই বক্তব্য নিয়ে বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট করেছে। এর মানে তার বক্তব্যের তাসির প্রভাব কতটা বেশি এই পত্রিকা রিপোর্ট থেকে বোঝা যায়। কিভাবে কি করতে হবে সে নির্দেশনা তিনি দেবেন বলে জানিয়েছেন। একটা ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তিনি পিনাকির এই স্ট্যাটাস ইত্তেফাক ডিজিটাল সহ বিভিন্ন নিউজ পেপার হুবহু তুলে ধরেছে। স্ট্যাটাসে পিনাকি লিখেছেন, আমরা ভিডিওতে জামাত এনসিপি সম্মিলিত ভোট, জামাত এনসিপি সম্মিলিত ভোট আসলে 40%। এবার এটা যদি অ্যানালজি করা হয়, কিয়াস করা হয়, তাহলে অরিজিনাল ভোটটা বের হয়ে আসবে। এটার সাথে খেলাফত মজলিসের 3%, তাহলে মানে প্রায় 40%-এর মতো। এবং জামাত বিএনপি যেখানে সরাসরি ফাইট করেছে জোট ছাড়া, ওইসব জায়গায় জামাত বিএনপির ব্যবধান একদম কম, সেখানে জামাত 42% প্রায়, আর বিএনপি একটু বেশি। এর সাথে এবি পার্টির ভোট আর অলি আহমেদের ভোটও যুক্ত হবে, তাহলে পার্সেন্টেজ আর বাড়বে। এটা হেলাফেলা করার সংখ্যা না। তার মানে জামাত জোটের ভোট 40%-এর উপরে। 5 বছর দাঁতে দাঁত কামড়ে কাজ করার আহ্বান জানিয়েছে। এটাকে আমাদের 45%-এ নিয়ে যেতে হবে। পিস অফ কেকরে ভাই, এটা খালি হতাশ হইন না। 5 বছর দাঁতে দাঁত কামড়ে কাজ করেন। কিভাবে কাজ করতে হবে? পাবলিক নির্ভর, সামনেবার আমরা ক্ষমতায় যাব। এটি হচ্ছে সুখবর এবং এটাই বাস্তবতা। এবং এই পিনাকিরাই জামাতকে এভাবে এগিয়ে নেবেন। সমস্ত প্রভাবশালী গুরুত্বপূর্ণ যারা ন্যারেটিভ নির্মাতা, যারা ইনফ্লুয়েন্সার, তারা জামাতের পক্ষে আছে এবং থাকবে। ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর বেশিরভাগই জামাতের পক্ষে আছে এবং থাকবে। এটা আগামীবার ক্ষমতা যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।